স্বাগতম, নমস্কার। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে নিয়ে এই আধ ঘন্টার অনুষ্ঠান। দেখুন, আমরা বলি না যে একটা গুড ফেজ যাচ্ছে বা খুব খারাপ সময় যাচ্ছে রে, মানুষের সঙ্গে মানুষের দেখা হলে যেই আলোচনাটা হয়। তবে আমার দৃঢ় ধারণা যে বিগত একেবারে জানুয়ারি মাস থেকে যদি শুরু করা যায়, এই অক্টোবরের শেষ প্রান্তে এসে, যে এই যে 10টা মাস গেল নানান রকম দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদিতে, বছরটা যে ভালো যাবে না তা পোক্তভাবে আমার অতিথি কিন্তু বলেই গিয়েছিলেন যে 2025 ভালো না। আমি জানি না যে আগামী দিনটা কতটা ভালো বা মন্দ, কিন্তু এই যে ফেসটা, অর্থাৎ দুর্গাপূজা গেল, কোজাগরি লক্ষ্মী পুজো গেল, কালী পুজো এবং তারপরে জগদ্ধাত্রী পুজো, জগতের ধাত্রী হিসেবে মা দুর্গা ফেরত আসছেন। তখন তিনি অতটা ভয়ঙ্করী নন। তো দিস ইজ কল্ড দ্য গুড টাইম, এবং এটা কার্তিক মাসেই ম্যাক্সিমাম হয়ে থাকে। তো এই কালী থেকে জগদ্ধাত্রী পুজোর কতগুলো ব্যাপার আবার খুব সাংঘাতিক রকম আমরা শুনতে পাই, যেটা যে জগদ্ধাত্রী পুজোর আগে প্রতিকার ইত্যাদি প্রতিবিধান ইত্যাদি করলে কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো এই ফেজটাতে তাদের বাস্তু অনেকটাই কারেকশন হয়। বাস্তু আপনি তো আর বাড়ি ভেঙে ফেলবেন না, তবে কিছু পরিবর্তনের জায়গা থাকে। তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তার মধ্যে থেকে কিছু হয়তো প্রশ্ন থাকবেই, যেটা সাধারণত করা হয়। দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন, সন্দীপ শাস্ত্রী, ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। এই যে একটা ফেজ, ধরো দুর্গা পুজো থেকে শুরু হয়ে জগদ্ধাত্রী পুজো অবধি, দুর্গা টু দুর্গা, দুরকম চেহারার দুর্গা, মাঝখানে কালী আরেক দুর্গা, তিনি শক্তিরূপেণ, ভয়ঙ্কর শক্তিরূপেণ একদম, তারপরে ধাত্রী হয়ে যাচ্ছেন, সেটা বড় কোমল, বড় পবিত্র। তখন তিনি একদম মানব সেবায়, প্রথমে ওষুধ বধ করছেন। আমরা বললাম যে বিশ্বের ওষুধ বধ হয়ে যাক, তারপরে খাড়া নিয়ে গলা কেটে উড়িয়ে দিচ্ছেন, আরো ভয়ঙ্করী হচ্ছে। কিন্তু তারপরে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে জগদ্ধাত্রীতে গিয়ে যখন পৌঁছাচ্ছেন, তখন যেন ভারী শান্ত। তখন তিনি আমজনতার মা হিসেবে আসছেন। এই যে মায়ের 3টে রূপ, তো এই ফেসটাকে আমরা ক্যাপিটাল করতে পারি আমাদের ভাগ্যের ব্যাপারে, আমরা ক্যাপিটাল করতে পারি আমাদের জমি জমা, বাস্তু ইত্যাদি সবকিছু নিয়ে, শুধুমাত্র জমি জমা নয়, সবকিছু নিয়ে। বিশেষ করে তো আসতে চলেছে আগামী বছর 2026, তাই না? এবং 2026টা কিন্তু রবির বছর হতে চলেছে। ভালো, খুবই ভালো। সব থেকে বড় ব্যাপার যেটা, যে অনেক ছেলে মেয়ে সরকারি চাকরি পাবে, যারা অনেক দিন ধরে চেষ্টা করছে। আচ্ছা। এবং তুমিও দেখো, আমরা এই বছরের শেষে যদি দেখি বিভিন্ন সেক্টরে, সেটা তোমার গভর্নমেন্ট সেক্টরের, সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, অনেক ভ্যাকেন্সিস বেরোচ্ছে। আমরা অনেক দিন বাদে এসএসসি দেখতে পেলাম, আমরা অনেক দিন বাদে গ্রুপ ডি রেলওয়ে বেরিয়েছে। তো বিভিন্ন ধরনের সেক্টরগুলো কিন্তু বেরোচ্ছে, এবং তারা যদি নিজেরা চেষ্টা করে থাকে, তাহলে নিজের চেষ্টায় চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যার ভাগ্যে রয়েছে, এবার ভাগ্যে আপনার কি রয়েছে কে বিচার করবে? একজন ভালো অ্যাস্ট্রোলজার। এবং আপনার বাড়ি বাস্তুদোষ যুক্ত না বাস্তুদোষ মুক্ত, সেটাও কিন্তু জানতে হবে, সেটাও ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করাতে হবে। এবং এই যে সময়টা, কারণ কালী পুজোর রেশ আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, আর কয়েক মুহূর্তের পর থেকে আমাদের ধন ত্রয়োদশী যে তিথি, সে তিথি শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই ক্ষমা চাইব, আগের দিন আমি বলেছিলাম যে আমরা জানি অমাবস্যার পরে শুরু হয় হচ্ছে শুক্লপক্ষ, এবং পূর্ণিমার পরে শুরু হয় কৃষ্ণপক্ষ। তো আমি শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি বলেছিলাম, এই ধনতেরাস তিথিটাকে, সেটা কিন্তু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী হবে, কারণ অলরেডি অমাবস্যার পর থেকে আমাদের শুক্লপক্ষ শুরু হচ্ছে। তো যাই হোক, এবারে সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা এই কালী পুজোর সময় এই ধন ত্রয়োদশী, তারপরে ভূত চতুর্দশী, তারপরে দীপান্বিতা অমাবস্যা, এরপরে আমরা পাচ্ছি সামনেই ছট পুজো, তারপরে আমরা পাচ্ছি আমাদের জগদ্ধাত্রী পুজো। প্রত্যেকটা সময়কে আমরা এনক্যাশ করতে পারি আমাদের গ্রহদোষ খণ্ডনের জন্য, আমাদের বাস্তু শোধনের জন্য। বাস্তুর প্রেডিকশান আগে করাবেন, বাস্তুর বিচার আগে করাবেন, যে বাস্তুটা আপনি একটা ফ্ল্যাটে থাকতেই পারেন, আপনি নিজস্ব বাড়ি করেও থাকতে পারেন, আপনি একটা জমি কিনতে পারেন, বা আপনার জমি নেওয়ার একটা পরিকল্পনা চলছে, তার আগের মুহূর্ততে আপনি সেই জায়গাটার বাস্তু
বিচার করান। এন্ট্রান্স কোন দিকে থেকে শুরু করে আপনার টয়লেট থেকে, রান্নাঘর থেকে, ঠাকুরঘর থেকে, বেডরুম থেকে, মধ্যস্থান থেকে সব জায়গাটাই কিন্তু বিচারের একটা জায়গা, এবং সেইটা বিচার করার পর তার প্রতিকার প্রতিবিধানের পথে হাঁটতে হবে। কেউ আছে? হ্যাঁ, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, দুজনকেই নমস্কার জানাচ্ছি। আপনাকেও। হ্যাঁ, আমি তো বেলেঘাটা থেকে বলছিলাম, আমার মেয়ের সম্পর্কে জানবো। বেশ, বলুন। হ্যাঁ, 19/7/1995। আগে নামটা বলুন। হ্যাঁ, মধুরিমা রায়। মধুরিমা, শুনবো এবারে। বলুন। 19/7/1995। 19/7, আস্তে আস্তে, 19/7/1995 বুধবার সকাল 9টায়। সকাল এক্স্যাক্ট 9টায়? একদম 9টায়, কলকাতা। কলকাতা। বুধবার ছিল, ঠিক আছে। 19 জুলাই 1995 বললেন। সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ আপনার মেয়ের, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চারটা একবার বিচার করি। মীন রাশি, মীন রাশির কিন্তু বর্তমান শনির 7.5-এর একটা প্রভাব চলছে, এবং এই যে শনি ওর চন্দ্র যুক্ত হয়ে বসে রয়েছে, এটাকে আমরা পুনর্পুজক বলি। কিছু কিছু জিনিস আমি বলছি, আপনি একটু মেলাবার চেষ্টা করবেন। আপনার মেয়ের ক্ষেত্রে একটা উচ্চশিক্ষার জায়গা পাচ্ছে এবং নিজের পায়ে দাঁড়াবে, অর্থ রোজগার বা চাকরির চার্ট এটা। কিন্তু নবম স্থানে ওর কেতু, চন্দ্র এবং শনি অষ্টম স্থানে বসে গেছে, বর্তমান ধাইয়া 7.5 চলছে। এটা কি হবে? এটা হঠাৎ করে আপনার সাথে আপনার মেয়ের সম্পর্কের জায়গা, মতের অমিল, এগুলো হতে পারে। অথবা খুব বেশি আপনি হয়তো ওকে নিয়ে সতর্ক, যেটা ও হয়তো পছন্দ করছে না, বা আপনার পসেসিভনেস ওর ক্ষেত্রে ভীষণভাবে একটা বাধা, অস্বস্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে, যেটা ও আপনাকে প্রকাশ করবে। এই জায়গাটা থেকে একটু বিরত থাকুন। আর চাকরির জায়গা, নবম স্থানে যদি কেতু থাকে, আমরা দেখি কর্মস্থানে প্রচুর শত্রু অ্যারাইজ হয়। আর আপনার মেয়ের কিন্তু মেয়েরাই শত্রু, মানে মহিলা শত্রুর দ্বারা ও প্রভাবিত হবে, যেটা ওর কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। শেয়ার করুন, শুনি আগে। হ্যাঁ, ওটা তো এমএনসি কোম্পানিতে আছে, কিন্তু কোনো উন্নতি সেইভাবে আমি দেখতে পাচ্ছি না। বেশ। আর একটা ভাই, একটা কথা বলছি, এটা তুমি একটুখানি আমাকে একটু বলো তো, যে ওকে আমি যখনই বলছি না যে তোমার বিয়ের ব্যাপারটা, ও না বলছে তুমি কি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছো? এই যে আপনাকে প্রথমেই যেটা বলা হয়েছে যে আপনার সঙ্গে একটা কনফ্রন্টেশন হবে, যা সন্দীপ বললেন। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়তো মেয়েটিরও থাকতে পারে, যে আমি জানি না, তুমি খুলে বললে না, যেটা ওর প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক, যেটা জানাচ্ছেন। মানে এই দুটো আগে ক্লিয়ার করা হোক, তারপরে আসছে। চাকরি চলে যাবে না, এরকম কিছু ব্যাপার নেই তো? না, সেটা তো অন্য কথা। একটা জিনিস আমাকে আপনি বলুন, সেটা হচ্ছে যে আপনার মেয়ে কখনো কোনো কারোর সাথে রিলেশনে ছিল, কোনো লাভ অ্যাফেয়ার ছিল? ওটাই আছে, ওটাকেই আমি বলছি যে কবে তোমরা সেটাকে পরিপূর্ণ করবে। সেটা বললেই বলবে কি, অ্যাকচুয়ালি ওর থেকে মানে কোনো রেসপন্স সেভাবে পাচ্ছে না। আমার না, মানে কেন এই জায়গাটা আমি প্রথমত একটা জায়গা ক্লিয়ার করি। ওরা ব্রাহ্মণ, আমরা কায়স্থ। তাতে কি হয়েছে? না, এখন শুনুন, অনেক গোড়া ব্যাপার থাকে বাড়িতে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? মানে কি ছেলের বাড়ি থেকে অবজেকশন আসতে পারে, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো ছেলের দায়িত্ব, কারণ আপনি আপনার মেয়ে তখনই ছেলের বাড়ি যেতে পারবেন যখন ছেলের বাড়ি থেকে গ্রিন সিগন্যাল পাবেন। আর গ্রিন সিগন্যালটা দেওয়ার দায়িত্ব কিন্তু ছেলের। ছেলে এবং মেয়ে উভয় গ্রিন সিগন্যাল দিচ্ছে না। একদমই তাই, কারণ হচ্ছে আপনার মেয়ের কিন্তু এটা লাভ ম্যারেজের চার্ট। আপনার মেয়ে নিজের পছন্দেই বিয়ে করবে, এবং এই বছর 2025 সালের জুলাই মাস থেকে ওর প্রবল বিবাহযোগ চালু হয়ে গেছে, যেটা মার্চ 2028 পর্যন্ত থাকবে। এবারে এই সময়টাতে আপনাদের দুজনকে, মানে মেয়েকে এবং আপনাকে দুজনকেই ভীষণ স্ট্রিক্টলি ছেলের সাথে কথা বলা উচিত, যে তুমি কি চাও বলো। যদি তুমি এর সঙ্গে বিয়ে করতে চাও, মেয়ে, আপনার মেয়ে সত্যি একটু বোকা। বোকা মানে কি বলুন তো, ভীষণ সরল, সরল, কোনো প্যাঁচগোজ বোঝে না। হ্যাঁ, প্যাঁচগোজ বোঝে না। এবং এই যে ফ্যামিলি, মানে একটা বিয়ে করতে গেলে একটা ফ্যামিলি পলিটিক্সের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো ওর মাথায় কিন্তু সেদিক থেকে অনেকটাই ম্যাচিওর। হ্যাঁ, যেমন ধরো ওদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, ওকে ইনভাইট করতে পারছে না কেন? বলে আমার কাকিমা আসবে তো, সেই জন্য না তোকে ইনভাইট করতে পারছি না। এই জায়গাটা যখন আমি ধরে দেবো, তখন কিন্তু আমার সঙ্গে পেছনে লেগে যাবে। একদম একদম বুঝতে পারছে না যে ও কিন্তু ওকে মানে হাতে নাচাচ্ছে। আমি একটা কথা বলি আপনাকে,
আপনি মা তো, আপনি ভীষণ টেন্সড, আমি বুঝতেই পারছি আপনার কথা অনুযায়ী। প্লাস মেয়ের বয়স এখন 30 হলো। একদমই তাই। আপনি মেয়েকে নিয়ে কি আমার চেম্বারে আসতে পারবেন? মেয়ে কি আসতে চাইবে? না, মেয়ে আসতে না চাইলেও তুমি মানে সানডে আর স্যাটারডে ওর ছুটি থাকে। হ্যাঁ, স্যাটারডে করে আমি কলকাতায় বসি, অসুবিধা নেই। আপনি মেয়েকে নিয়ে আসবেন, কারণ মেয়ের সঙ্গে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর ভীষণ প্রয়োজন। যেখান থেকে আমি বলছি না যে ও প্রতিকার ওকে নিতেই হবে, কিন্তু ওর শোনা দরকার, ওকে বাস্তব জ্ঞানটা আরও বেশি ওর মধ্যে প্রভাবিত করা দরকার। কারণ হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে সময়টা চলছে, আপনার মেয়ের সপ্তমপতি অষ্টমে রয়েছে শনি, ওর অলরেডি লেট ম্যারেজ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের অপশানে যদি ও ঝুলে থাকে তাহলে তো প্রবলেম, তাই না? আগামী দিন কি করে আর বিয়ে করবে, আর কি করে ওদের সম্পর্কটা এক্স্যাক্টলি সফলিত হবে? আপনি একটা কাজ করুন, যদি পারেন ওকে নিয়ে চেম্বারে যোগাযোগ করাবেন, 7.5 পুনর্পুদোষের প্রতিকার করাবেন। ওর শুধু বিয়ের ক্ষেত্রে না, কর্মের জায়গায় ওকে আরও স্মার্ট হতে হবে, আরও চালাক হতে হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। যাই হোক, আমরা তো বোকা বলি না, আপনি নিজেই বললেন। যাই আমি বললাম যে আমি একটু বলে দিই যে 25শে অক্টোবর হাজরা, 26শে অক্টোবর সিউড়ি, 27শে অক্টোবর বোলপুর, 30শে অক্টোবর ব্যারাকপুর, 31শে অক্টোবর অন্ডাল, আচ্ছা 1 নভেম্বর হাওড়া, 2 নভেম্বর রামপুরহাট, 3 নভেম্বর বালুরঘাট, 6 নভেম্বর দুর্গাপুর, 7 নভেম্বর আসানসোল, তারপরে 9 নভেম্বর হচ্ছে বর্ধমান এবং 10 নভেম্বর বাঁকুড়া। এরপরে নর্থ বেঙ্গল ট্যুর রয়েছে, তার 17, 18, 19। 17 তারিখ আলিপুরদুয়ার, 18 তারিখ কুচবিহার, 19 তারিখ শিলিগুড়ি। তো যাই হোক, আপনাদের এটা বলা হচ্ছে এই কারণে যে এটা অদ্ভুতভাবে এই অক্টোবরেই কিন্তু যত পুজো সব হয়ে যাবে একদম। হ্যাঁ, কার্তিক পুজোটা গিয়ে ওখানে পৌঁছবে। তো কার্তিক পুজোর সঙ্গে আপনাদের ভাগ্যটাগ্যর খুব একটা যোগাযোগ আছে কিনা জানি না, তবে এই যা কিছু পুজো আচ্ছা সেটা অক্টোবরের মধ্যে করার চেষ্টা করবেন, এবং সেটার ডেডলাইন হচ্ছে গিয়ে 31শে অক্টোবর অন্ডাল অবধি, এটুকু বলে রাখলাম। তারপরে তো অন্য স্ট্র্যাটেজি, সবসময় তো আমাদের পুজো আচ্ছা বা দেখো, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং বা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আমরা কিন্তু প্রত্যেক 12টা মাসেই তৈরি করি, আমরা প্রচুর মানুষকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, রেমেডিয়াল ব্যাপারে যখন বলা হচ্ছে যে আমাদের এই ধানতেরাসটা ছিল না, দিস ইজ অ্যাবসলিউটলি মারোয়ারি কালচার, এবং যত সংখ্যা বাড়ছে তাদের পশ্চিমবঙ্গে কিলবিল করছে এখন প্রচুর চারিদিকে, এবং বাঙালির পরেই তাদের কিন্তু স্ট্যাটাস, বিহারিরা কমে যাচ্ছে একদম। তো তারাই কালচারটিকে এনেছে, এবং বিয়ের ক্ষেত্রে ওই কি সঙ্গীত ফঙ্গীত অমুক তমুক। সুতরাং আমি সেটাকে ডিফেন্ড করছি না, এবার তাদের ব্যাপারটা হচ্ছে তারা ধানতেরাস থেকে পুজোটা শুরু করে, যে কিছু একটা কিনে আনলো সেটা পুজো আচ্ছা করে ধারণ করলো। তো আমাদের এখানে সেরকম কিছু না, আমাদের এখানে হচ্ছে গিয়ে কিছু একটা পারচেস করলো ধাতু, সেটা সাদা হলে ভালো হয়, এইটুকুই শুনেছি। কোনটা কারেক্ট? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সঠিক নিয়মটাকে জানতে হবে। অনেকে কি করেন, যেমন ধরো এই যে আমরা ঝাড়ুটাকে কিনে নিয়ে আসছি, অনেকে ঝাড়ু কিনছেন। তো আমি লাস্ট ইয়ার, আমার মনে আছে লাস্ট ইয়ারও আমি তোমার সাথে প্রোগ্রাম করতে গিয়ে ঝাড়ুটা নিয়ে তুমি বলেছিলে যে ঝাড়ু কেনার পেছনে বিশেষত্বটা কি। তো ঘটনাটা হলো, ঝাড়ুটা যে কিনে নেওয়া হচ্ছে এসেই অনেকে ব্যবহার করছেন, কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে ঝাড়ুটা কিনে নিয়ে এসে বাড়িতে প্রথমে উঠানটাকে ঝাড় দিতে হবে। এর পেছনে লজিকটা কি, যে আমি আমার বাড়ির অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী বরণ করছি, এবং তারপরে সেটাকে সমতলে দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে 1 বছরের জন্য রেখে দেবেন। ওটাকে ব্যবহার করা যাবে না 1 বছর। 1 বছর, নেক্সট ইয়ার আমি আবার ওটাকে ব্যবহার করতে পারবো। তো ঘটনাটা হলো যে এই লজিকগুলো, যেমন ধরুন আমি আগের দিনই বলেছিলাম যে ধনতেরাস চলাকালীন আপনারা গোটা হলুদ কিনবেন, 5টা কড়ি কিনবেন, 11টা গোমতী চক্র কিনবেন, আর ধনে কিনবেন, নুন কিনবেন। এবার এগুলো নিয়ে কিনবেন, তারপরে করবেন কি, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে একটা হলুদ কাপড়ের সাথে কিনে নেবেন, ছোট্ট একটা বাটি। বাটিটা অবশ্যই কিন্তু মেটালের হতে হবে, কাঁসা বা পিতল হলে খুব ভালো হয়। সেই বাটির মধ্যে আজকেই করতে হবে, ত্রয়োদশী তিথিতে করা যেতে পারে। কিনতে হবে, কেনার টাইম তো আজকে 5টা 7 থেকে 6টা 50 49 সন্ধ্যাবেলায়। এবার আপনারা এই টাইমে কিনলেন, কিনে ঘরে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর সামনে একটা বাটিতে নুন, একটা বাটিতে ধনে রাখলেন, আর হলুদ কাপড়ের ওপরে গোটা হলুদ 5টি কড়ি এবং 11টি গোমতী চক্র রেখে দিলেন। 1 টাকার কয়েন রাখলেন। যদি আজকে রূপোর কোনো জিনিস কিনছেন, সোনার কোনো জিনিস কিনছেন, সেটিও তার উপর রাখতে পারেন। এবারে রাখার পর আপনারা এটাকে আর একটা সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। পুরো ত্রয়োদশী তিথিতে ওটা অ্যাজ ইট ইজ থাকবে।
ত্রয়োদশী যখন ছেড়ে গিয়ে চতুর্দশী পড়লো, তখন ওগুলোকে তুলে নিয়ে ওই হলুদ কাপড়টাকে, সোনা এবং রূপোটিকে বার করে নিয়ে হলুদ কাপড়টির মধ্যে 3টি গিট দিয়ে আপনার আলমারির ক্যাশ লকারে রেখে দিন, যেখানে আপনি ক্যাশ রাখেন বা সোনা গয়না থাকে। আর নুন এবং ধনে যেটা রয়েছে তার মধ্যে কিছুটা ধনে বাড়ির মাটিতে ছড়িয়ে দিন, আর বাকি ধনে এবং নুন আপনি খাবারে ব্যবহার করতে পারবেন, যেটা আপনার নিরামিষ খাবার হয় যেদিনকে, ঠাকুরের ভোগের খাবারও হতে পারে, এগুলোতে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে সঠিক প্রসেস। অনেকে এই প্রসেসটাই জানে না, ফলে কি হচ্ছে, ধরো অনেকে ভাবছে আমি রূপো কিনবো, পায়ের চুটকি বা পায়ের পায়েল কিনলো, মানে নুপুর কিনলো, এবং সে কিনে নিয়ে এসে ব্যবহার করলো। ব্যবহার করার দিনটা কিন্তু আজ নয়, আজ কেনার দিন। আপনি ব্যবহারওটা করতে পারেন, আপনি ধাতু হিসেবে কিনছেন, কিন্তু সেটাকে সঠিক প্রসেসের পর ব্যবহার করতে হবে। আর যারা সোনার রূপো কিনতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই কড়ি, গোটা হলুদ, ধনে, গোমতী চক্র এগুলো কিনলেও কিন্তু আপনি অ্যাজ ইট ইজ সোনার উপর মতনই কিন্তু ফল পাবেন। সোনার তো বিশেষ করে এখন যা দাম সবার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সোনা কিনতেই হবে, রূপো কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তেল জাতীয় কোনো জিনিস কিনবেন না, তেল কেনাটা ত্রয়োদশী তিথিতে খুবই খারাপ। কালো রঙের কোনো বস্তু কিনবেন না, এটাও খুব খারাপ। আপনি রান্নার বাসনপত্রের মধ্যে যে কোনো জিনিস কিনতে পারেন, কিন্তু ধারালো কোনো জিনিস কিনবেন না, আর লোহার কোনো বস্তু কিনবেন না। আপনি ভাবলেন একটি লোহার কড়াই কিনি, কিন্তু আজকের দিনে কেনা যাবে না। ছুরি, কাঁচি, বটি এগুলো কেনা যাবে না, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। বাকি আপনার মনের মতন যা খুশি কিনতে পারেন। অনেকে ইলেকট্রনিক্স জিনিসও কিনতে পারে, অনেকে গাড়ি কিনতে পারেন। আগের দিনও বলেছিলাম, কালো রঙের গাড়ি হলে আজকে কিনবেন না, অন্যদিন কিনুন। ফলে একটা ক্লিয়ার পিকচার দেওয়া হলো। উনি যেটা বললেন সেটা শাস্ত্রমতের কথা বললেন, শাস্ত্রমত তো আছেই, তা নয়তো ধরুন অবাঙালিরা বা স্পেশালি মারোয়াড়িরা যেটা করছেন, তারা কিন্তু ভয়ঙ্কর রকম ধার্মিক, একদম অতিরিক্ত ধার্মিক। আর একটা জিনিস হচ্ছে, তুমি দেখবে এটা খুব বলাই থাকে যে বাঙালিদের মধ্যে যারা সাহা হয় তাদের কাছে লক্ষ্মী বাঁধা থাকে, এটা কথাতেই বলে। আবার মারোয়াড়িদের মধ্যে কিন্তু, মারোয়াড়িদের কাছে লক্ষ্মী কিন্তু বাঁধা আছে। তুমি কোনো মারোয়াড়ির মধ্যে দিন দরিদ্র বা ঋণগ্রস্ত অথবা তোমার একেবারেই পরের আন্ডারে কাজ করছে খুব কম পাবে, কারণ তারা নিজেরাই কিন্তু একজন স্টাবলিশড, একজন ব্যবসা কিছু না কিছু করে, একদমই তাই। তো সেক্ষেত্রে তার মানে কি, তাদের কিন্তু মা লক্ষ্মী বলুন, বা আজকের দিনে যেমন মা লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো করা হয় ধনত্রয়োদশীর দিনকে, তো সেরকম তাদের কাছে এই ধরনের ধার্মিকভাবে তারা পুজো করেন, আর্চা করেন বলে তার ফলটা তারা পান। তো সঠিকভাবে যে কোনো ধরনের, আমরা বাঙালিরা কি হয় না, আমরা কিন্তু ঈদেও নাচি, আনন্দ করি, আমরা ছট পুজোতেও আনন্দ করি, আমরা ক্রিসমাস ডেতেও আনন্দ করি। বাঙালির মধ্যে এই জিনিসটা রয়েছে। সুতরাং আমরা প্রসেসগুলো হয়তো জানি না, প্রসেসগুলো সঠিকভাবে যদি মেনটেন করতে পারি, তাহলে আমাদের কাছেও কিন্তু সেই ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো। কুবের দেবতা এবং মা লক্ষ্মী বা গণেশ, এগুলোর ছোট ছোট মূর্তির উপর যদি কিনতে চান, কিনতে পারেন আপনারা। খালি আমি আগের দিনও বলেছিলাম, যদি কুবের দেবতার এক ঢালের কোনো মূর্তি, মানে যেখানে রূপোর কোনো জয়েন্ট থাকবে না, একদম এক ছাঁচের ওপর তৈরি, এরকম যদি পাওয়া যায়, খুব রেয়ার, পাওয়া যায় না, তো আমি বললাম যদি পাওয়া যায়, তাহলে সেটা কিনে বাড়িতে রাখার চেষ্টা করুন, একদম আলমারির লকারে। কারণ কুবের দেবতাকে সবসময় লুকিয়ে রাখতে হয়, তাকে ওপেন রাখতে নেই। আর মা লক্ষ্মী, গণেশ এটা কেনা যেতেই পারে, যদিও আমরা বাঙালিরা অনেকে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় পুজো করে থাকি, তৎসত্ত্বেও আপনি আপনার সাধ্য মতন, নিজের মতন করেও আপনি পুজো করতে পারেন। আর বাড়ির বাস্তুর কোনো পরিশোধন থেকে শুরু করে, বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফের সমস্যা, চাকরি হচ্ছে না, চাকরি পেতে গিয়ে সমস্যা হচ্ছে, চাকরি পেয়েছেন প্রমোশন হচ্ছে না, উন্নতি হচ্ছে না, ব্যবসা করছেন, ব্যবসায় কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না, এডুকেশনে মন নেই একেবারে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী দিনে হবে, প্রত্যেকটা সময় ধরে হবে। আসছে পৌষ মাস, খুব গুরুত্বপূর্ণ মাস, সেটা নিয়ে আমি পরের এপিসোডে আলোচনা। আমি দেখে নিচ্ছি একটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, দুজনকে নমস্কার। আপনাকেও। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা কি? আমার নাম ঝর্ণা সাহা। ছেলের নাম? আর আমার ছেলের নাম হচ্ছে প্রিয়ব্রত সাহা। প্রিয়ব্রত সাহা, বাহ, হ্যাঁ, ভারী সুন্দর নাম। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 8/6/2002। 8/6/2002। 8/6/2002। সময়? হ্যাঁ,
সময় ভোর 4:40, মানে শুক্রবারে ভর্তি হয়েছি, মানে শনিবার পড়েছে এটা হয়তো। হ্যাঁ, বেশ তো। বেশ, কোথায় হয়েছে? মাথাভাঙ্গা। মাথা ভাঙা মানে আপনি কি কুচবিহার, মাথা ভাঙা এই সমস্ত জায়গা থেকেই বলছেন? হ্যাঁ, তো তো কোথা থেকে বলছেন সেটা তো বলেনি। কোথায় আমি কথা তো বলছেন? বলেছি ফালাকাটা থেকে। ফালাকাটা থেকে কথা বলছেন। তা ফালাকাটা মানে হচ্ছে কি আলিপুরদুয়ার, তাই তো? হ্যাঁ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ফালাকাটা থেকে। তার মানে আচ্ছা, ওইখানকার। শনিবার ছিল বললেন, শুক্রবার পেরিয়ে শনিবার। হ্যাঁ। বৃষলগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ আপনার ছেলের, জানা ছিল? না, বলুন। না, এটা জানতো না। বেশ, আপনার ছেলের ক্ষেত্রে বুধ বক্রী অবস্থায় বসে রয়েছে মেষ রাশির। এখন বর্তমান শনির 7.5 প্রভাব শুরু হয়েছে এই মার্চের থেকে, আগামী 7.5 বছর চলবে। ভীষণ রাগী এবং জেদি আপনার ছেলে, 1 নম্বর। 2 নম্বর, ওর লগ্নে রাহু বসে রয়েছে তুঙ্গস্থ হয়ে। যতটা জন্মস্থান থেকে দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। উচ্চ শিক্ষা, সায়েন্স বা টেকনিক্যাল ওরিয়েন্টেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি হয় তাহলে খুব ভালো হয়। আরেকটা জিনিস আমি আপনাকে লাস্টলি বলবো, সেটা হচ্ছে, না এটা আমি পরে ক্রস করছি, আগে আমি শুনবো এগুলো। ও কি এখন টেকনিক্যাল কোনো এডুকেশন করছে, হ্যাঁ কি না? হ্যাঁ, ও হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে, বিটেক শেষ করে একটা কোম্পানিতে ঢুকেছে। আচ্ছা, বিটেকটাও করেছে। এবারে আপনি আমাকে বলুন, বিটেকটা যে আপনি পড়িয়েছেন সেটা প্রাইভেট কলেজ ছিল, তাই কি? হ্যাঁ, হ্যাঁ। বেশ, কোথায় ছিল প্রাইভেট কলেজটি? বারাসাতে ছিল। এবার আপনার আরেকটা শিক্ষাটা বাড়ি থেকে দূরে হয়েছে। এবং চাকরি কোথায় করছে? সল্ট লেকে। দূরে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে প্রাইভেট কলেজে আপনি পড়িয়েছেন আপনার ছেলেকে, বিটেক করিয়েছেন, আপনার মোটামুটি কত খরচ পড়েছে টোটাল মনে আছে? অনেক তো পড়েছে, হ্যাঁ, 6-7 পড়েছে হয়তো। 6-7। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমি এই কথাগুলো কেন বললাম, কারণ আমি কিছুক্ষণ আগে সাহা নিয়ে একটা কথা বলছিলাম। আপনাদেরও টাইটেল সাহা, সাহাদের কাছে থাকে। যাই হোক, খুব ভালো। ছেলেকে বলুন আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেতে। আপনার ছেলে পরবর্তীকালে ব্যবসায় আসবে, কিন্তু এখন চাকরি রয়েছে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওর জন্য প্রপার নর্থ সাইডটা খুব শুভ, নর্থের দিকটা ট্রাই করুক। এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরির উন্নতি রয়েছে, এবং হায়ার স্টাডি যদি ফার্দারও করতে চায় তাহলে MBA করুক, ওর জন্য খুব ভালো হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। চমৎকার প্রেডিকশন দুটো হলো। একটা হচ্ছে এস্টাবলিশড একটি মেয়ে, অথচ মেয়েটি ভুল পথে চালিত হচ্ছে নিজের নির্বুদ্ধিতার জন্য এবং বাস্তব জ্ঞানের অভাব। আমি সেক্ষেত্রে আমি অবশ্যই তার মাকে দোষ দিই না, তার মেয়েকে। 30 বছরের মেয়ে সে বোকামি করে যাচ্ছে, তার মা সহ্য করবে কেন? এবং কন্টিনিউয়াসলি ট্রাস্ট করে যাচ্ছে, যাতা করছে আর কি মেয়েটি। আর দ্বিতীয় ছেলেটির ক্ষেত্রে যেটা বাস্তব, তুমি একেবারে গোড়া থেকেই ওকে দূরে পাঠিয়ে দিয়েছো, যে ওর সবকিছু দূরে। তো ও বাবার সাথে পড়াশোনা করেছে, এখন ন্যাচারালি ও যে পড়াশোনাটা করেছে সেটা তো ডেফিনেট করে বাড়ি থেকে দূরে হয়েছে, কলকাতার দিকে হয়েছে, চাকরিও সল্ট লেকে করছে, মানে বাড়ি থেকে দূরে। তো দূর যখন একবার হয়েছেই, তুমি অ্যাডভাইস করলে যেটা, যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিন। পশ্চিমবঙ্গের বাইরে পাঠানোর প্রিভিলেজ, মানে হি ইজ ইউজ টু উইথ দ্য আউটসাইডার কালচার। আউটসাইড কালচারের সঙ্গে সে যখন অভ্যস্ত, তখন তার কাছে বারাসাতও যা, তার কাছে সল্ট লেকেও যা, তার কাছে পাটনাও তা, তার কাছে লখনৌ তা, একই ব্যাপার, বাড়িতে তো আর থাকছে না। এবং সেক্ষেত্রে ও যদি আউট অফ স্টেট যায় না, নর্থের দিক যায়, নর্থের দিকটাও খুব লাকি জায়গা, সেখানে ও আরও উন্নতি করবে, ফার্দার ভালো উন্নতি করবে। কিন্তু সমস্যাটা হলো আপনার ছেলের 7.5 চলছে, আপনার ছেলের কালসর্পদোষ রয়েছে, এই দুটো জায়গার প্রতিকার করতে হবে। আপনার ছেলে কলকাতায় থাকে, স্মার্ট ছেলে, অবশ্যই বলবেন যদি পারেও কলকাতায় আমার সঙ্গে দেখা করতে পারে, প্রতিকার প্রতিবিধান করিয়ে নিক, যাতে, কারণ এই ধরনের বাচ্চা ছেলেদেরকে জীবনে চলার পথে যাতে হোঁচট খেতে না হয়, তার দায়িত্ব বাবা মার। সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একদমই। আর আপনার ফালাকাটা থেকে ফালাকাটার কাছাকাছি আছে, কুচবিহারটাই কাছে, একদম কাছে, কিছু অসুবিধা নেই সেটা না। কিন্তু অনলাইনে সব থেকে সুবিধা হয় না, অনলাইনটা আউট অফ স্টেটের জন্য। ও আউট অফ, কারণ আমি এই স্টেটের সব জায়গাতেই বসছি। দীপাবলি উৎসব রয়েছে, মাথায় রাখবেন, আলোর উৎসব, আলো করতে হবে আমাদের জীবনকে, ফেস্টিভ অফ লাইট। আর আলো করতে হবে আমাদের জীবনকে, আলো করতে হবে আমাদের আগামী ভবিষ্যৎকে। তার জন্য দায়িত্ব আপনাদের। খুব সেফলি পরিবারের সাথে দীপাবলি উৎসব পালন করুন, সবাইকে একত্রে নিয়ে মিষ্টি খেতে খেতে। নমস্কার। নমস্কার।